বিএনপির কথাটা ছিল এরকম যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া হবে। এই সরকার তার সময়কালে নির্বাচন পর্যন্ত যতটুকু সম্ভব সংস্কার করবে। পরবর্তীতে যে সংস্কারগুলো চলমান থাকবে, অর্থাৎ ওই রূপরেখাটা হয়ে যাবে, আহ, যে সরকার আসবে সেই সরকার এসে সেই সংস্কার প্রক্রিয়াটি চলমান রাখবে। কথা হিসেবে এটি খুবই চমৎকার বক্তব্য হিসেবে। মির্জা ফখরুল যেমন ব্যক্তিত্বের মানুষ, তিনি ঠিক তেমন ভাবেই কথা বলেছেন। এখন শেষ পর্যন্ত গিয়ে ধরেন তর্কের জন্য যদি ধরি যে বিএনপি ক্ষমতায় আসলো নির্বাচনে বিজয়ী হয়ে, তো বিএনপি নির্বাচনে এসে মির্জা ফখরুল যে চমৎকার করে কথাটা বললেন, এই কথাটার প্রতিফলন বিএনপির কর্মকাণ্ডে দেখা যাবে কিনা আশা করতে পারি, বা বলতে পারি যে হ্যাঁ, দেখা যাওয়া উচিত। আর যদি আপনি বাস্তবতার প্রেক্ষিতে বলেন কথাটা, তাহলে এইটা হুবহু দেখা যাবে, সেটার ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী নই। বিএনপির নিজের 31 দফা আছে, হুম। বিএনপি সেই 31 দফার বাস্তবায়ন করতে চাইবে। সেই 31 দফার সঙ্গে এইখানে যে সংস্কারের কথাগুলো আসবে, সেগুলোর যে সবই অমিল তা নয়, কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। তো সেই মিলগুলো যদি ওইখানে 31 দফার বাস্তবায়ন হয়, তাহলে হয়তো একরকমের করে হবে। এখন ক্ষমতায় কারা আসবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। আর সবচেয়ে বড় কথা যে আমরা সাধারণ, আমাদের এই রকম কোনো নজির নাই যে আন্দোলনের সময়ে একমত হয়ে অনেক কিছু করতে চাইলাম, নিজেরা স্বপ্ন দেখলাম, মানুষকে স্বপ্ন দেখালাম। 71-এ হয়েছে, পরবর্তীতে সেটা হয় নাই। 90-তে সেটা হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় নাই। 2024-এ এসে আহ, এত রক্তক্ষয়, এত ত্যাগ, এটা তো একটা অবিশ্বাস্য। আমার নিজের কাছেই এই রক্তক্ষয়টা অবিশ্বাস্য মনে হয় মাঝে মধ্যে। নিজেরা যদি চোখের সামনে এইভাবে মানুষ হত্যা করে না দেখতাম, তাহলে ওই আওয়ামী লীগের এখনো যে প্রপাগান্ডা, ওই প্রপাগান্ডাটাই হয়তো আমি বিশ্বাস করতাম, যে এত মানুষ কিভাবে হত্যা করে। আমি যখন চোখের সামনে দেখেছি যে মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ এসে মিছিল করছিল, শিক্ষার্থীরা সামনের দিকে এগোচ্ছিল, 2 মিনিটের মধ্যে তারা এলোপাতাড়ি গুলি করলো এবং 5 থেকে 6টি লাশ পড়ে যেতে দেখলাম অফিসের বারান্দায় দাঁড়িয়ে। তো এই যে মানুষ হত্যা করা, এটা তো আমরা চোখের সামনে দেখলাম। জাতিসংঘের হিসাবেও কম করেও তো কমপক্ষে 1400 মানুষের হিসাব আসলো যে হত্যা করা হয়েছে। তো এটা তো আমাদের কাছে অবিশ্বাস্য একটা ফিগার। এত ত্যাগের বিনিময়ে যেটা আমরা অর্জন করলাম, এখন প্রতিবারই যদি আমরা ব্যর্থ হই, প্রতিবারই যদি আমরা সেইটাই হোঁচট খাই, যারা বাস্তবায়ন করবেন তারা নিজেরাও কিন্তু বলছেন যে এবার যদি হোঁচট খাই আর আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। সেটা যদি তারা মিন করে বলে থাকেন, তাহলে তো আশাবাদী করার একটা সুযোগ আছে। আর যদি তারা এটা মিন করে না বলে থাকেন, তাহলে তো দেশের মানুষের সত্যি সত্যিই মানুষ কতবার রাস্তায় নামবে, কতবার জীবন দিবে, কতবার রক্ত দিবে। 71-এ একবার দিল, 90-এ এসে রক্তের পরিমাণ হয়তো কম থাকলো কিন্তু ত্যাগ স্বীকার করতে হলো, 24-এ এসে নিজ দেশের শাসকদের হাতে এইভাবে রক্ত দিতে হলো মানুষকে। এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। মানুষ আর কতবার রক্ত দিবে? একটা দেশের বয়স যখন 53-54 বছর হয়ে যায়, তখন আর সেটাকে নতুন দেশ বলার সুযোগ থাকে না। আমাদের সমসাময়িক সময়ে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে, সেই সমস্ত দেশ কিন্তু অনেক সমস্যা আছে, কিন্তু সেই সমস্ত দেশ কিন্তু বহুভাবে এগিয়ে গেছে। ধরেন 90-এর আন্দোলন যখন আমাদের এখানে চলছিল, এরশাদ বিরোধী আন্দোলন যখন চলছিল, তখন ফিলিপিন্সে কোরাজন একিনো মার্কোস বিরোধী আন্দোলন করছিল। মার্কোসের পতন হওয়া আর এরশাদের পতন হওয়া কাছাকাছি সময়ে। আমি বেশ কয়েকবার ফিলিপিন্সে যাওয়ার সুযোগ হয়েছে। ফিলিপিনের এখনো অনেক বড় সমস্যা আছে, কিন্তু ফিলিপিন্সের পরিবর্তন, কোরাজন একিনো যে মৌলিক পরিবর্তনগুলোর অনেক কিছু করে গিয়েছিল। কিন্তু আমাদের এখানে কিন্তু 90-এর পরে যারা ক্ষমতায় এসেছেন, বারবার এসেছেন, একজনের পর আরেকজন এসেছেন, তারা কিন্তু কেউ সেই সংস্কারগুলো করেনি। ফিলিপিন্স যে সংস্কারগুলো মার্কোস বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোরাজন একিনো করে দিয়ে গিয়েছিল, আমাদের এখানে কিন্তু আমরা কারো নাম বলতে পারি না যে এই হুম। সরকারটা ক্ষমতায় এসে সেই পরিবর্তনটা করে দিয়ে গেছে। এখন আমরা তার উপরে দাঁড়িয়ে আছি, এখন আরো কিছু ব্যাপার চাই। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা শুধু প্রতিবার শুধু পরীক্ষাই দিয়ে যাচ্ছি, আমরা পরীক্ষায় পাশও করছি, কিন্তু পাশ করে সেই রেজাল্ট দিয়ে আর কাজে লাগাতে পারছি না। এটা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবার সেই অবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হবে কি হবে না তার চেয়েও বড় ব্যাপার হওয়া দরকার, দেশের মানুষ প্রত্যাশা করে যে পরিবর্তন হওয়া দরকার। এটা যারা দেশ এখন পরিচালনা করছেন, ভবিষ্যতে পরিচালনা করবেন, তাদের বিবেচনায় নেওয়া দরকার।